হঠাৎ করে পূর্ব কোনো ঘোষণা না দিয়ে হাটহাজারীর সকল মোবাইল দোকান বিক্রেতা তাদের দোকানগুলো বন্ধ করে দিয়েছে। ফলে বিপাকে পড়েছে অসংখ্য গ্রাহকগণ, এমনকি তারা সার্ভিসিংও বন্ধ করে দিয়েছে। অনেকে তাদের যে দোকানে মোবাইলগুলো দিয়েছে রিপেয়ার করতে তাও দিচ্ছে না। কেন তারা তাদের দোকান বন্ধ রেখেছে তা আমরা জানবো। হাটহাজারীর আব্দুল আলী টাওয়ার বা ইদ্রিস টাওয়ার, সিদ্দিক মার্কেটের নিচতলা, তারপরে রয়েছে কবির চেয়ারম্যান মার্কেট, এই এলাকার সবকটা মোবাইল দোকানগুলো আজকে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এবং তারা এখানে কর্মবিরতি পালন করছে, তাও নাকি অনির্দিষ্টকালের জন্য। আমি যদি একটু দেখাই, এই সবগুলো হচ্ছে যে মোবাইলের দোকান, একটা মোবাইলের দোকানও খোলা নেই। অসংখ্য গ্রাহক আমাদেরকে ফোন করে জানাচ্ছে তাদেরকে কোনো কারণ ছাড়াই কোনো কিছু না জানিয়ে নাকি তারা এই মোবাইলের দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এমনকি অনেকের নষ্ট মোবাইল তারা ঠিক করতে পারছে না বা ঠিক করতে দিয়েছে তাও নাকি তারা নিতে পারছে না। তো আমরা একটু জানতে চাইবো যে এরা বিভিন্ন মার্কেটের দোকানদার, আপনাদের মধ্য থেকে কারোর সাথে একটু কথা বলতে চাই। হঠাৎ করে আপনারা মোবাইলের দোকান কেন বন্ধ করে দিলেন? এই যে গ্রাহকরা আপনাদেরকে বারবার ফোন করে জানাচ্ছে, কি বিষয়টা একটু যদি বলতেন আমাদের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে পুরো বাংলাদেশে মোবাইল বিষয়টা নিয়ে একটা চক্রান্ত চলছে। বাংলাদেশে গত কয়েকদিন ধরে ঢাকাতে আন্দোলন চলতেছে, চট্টগ্রাম আন্দোলন চলতেছে। তার কারণ হচ্ছে যে আনঅফিসিয়াল ফোনগুলো আছে এগুলোতে সরকার 57% ভ্যাট দাবি করতেছে, কিন্তু যেগুলা আমাদের অফিসিয়াল ফোন আছে 7.5% ভ্যাট। যার কারণ এবং এনআরআই একটি সফটওয়্যার যেটার মাধ্যমে শুধু ব্যবসায়ী না সকল ক্রেতাগণও ক্ষতিগ্রস্ত হবে। যেমন একটা ফোন যদি বাইরে থেকে আনা হয়, ওই ফোন যদি বাংলাদেশ এয়ারপোর্টে 57% ভ্যাট দিলে 1 লাখ টাকার ফোন হলে সেটাতে 1,57,000 টাকা দিতে হবে। এবং আমরা অনেক সময় দেখা যায় একটা ফোন 2 থেকে 3 মাস ইউজ করে কারো কাছে রিসেল করি। রিসেলের ক্ষেত্রে ওই ফোনটি যে কিনবে তাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। অনেকটা গাড়ির ক্রয় বিক্রয়ের মতো হয়ে যাবে, যেটা আমাদের ক্রেতা ভোগান্তি হবে এবং রেজিস্ট্রেশন করতে তাকে একটা ফি এন্ট্রি করতে হবে। একবার মোবাইল কিনবে, দ্বিতীয়বার আবার ফি দিয়ে এটা রেজিস্ট্রেশন করবে, এটা ক্রেতাদের জন্য দুর্ভোগ হয়ে যাবে। আমরা আজকে আমাদের জন্য না, সকল বাংলাদেশের যারা মোবাইল ইউজ করে সবার জন্য আমরা আজকে রাস্তায় নামছি। হাটহাজারীর অন্তর্গত যত দোকান আছে আমরা সব বন্ধ রাখছি এবং ঢাকাতেও সকল দোকান বন্ধ, চট্টগ্রামেও সকল দোকান বন্ধ। তাছাড়াও রেমিটেন্স যোদ্ধাদের আজকে রেমিটেন্স বন্ধ। কারণ হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা যদি বাংলাদেশে একটা মোবাইল নিয়ে আসে, সেই মোবাইলে 57% ভ্যাট দিতে হবে এবং যে প্রবাসী বাংলাদেশে আসবে সে যে মোবাইলটি ইউজ করবে ওই মোবাইলটি 60 দিন পরে, 2 মাস পরে বন্ধ হয়ে যাবে, তাকে পুনরায় সেটা রেজিস্ট্রেশন করে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে এনআরআই সফটওয়্যার বন্ধ থাকবে, 57% ভ্যাট বন্ধ করে 10% ভ্যাটের মধ্যে আনতে হবে এবং যে রেজিস্ট্রেশন যে অপশনটা চালু করছে এটা বন্ধ করতে হবে। এই আমাদের দাবি না মানা পর্যন্ত পুরো বাংলাদেশের যত মোবাইল ব্যবসায়ী আছে আমাদের অনির্দিষ্টকালের জন্য মোবাইলের দোকান বন্ধ থাকবে, সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আমরা এটা সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করতেছি আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। অবশ্যই আমরা সকল ব্যবসায়ী জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এখন অনেকগুলা গ্রাহক আমাদেরকে অভিযোগ করছে তারা আপনাদেরকে ফোন দিয়েছেন মেরামত করতে বা অনেকের ফোন নষ্ট হয়ে গেছে, এরকম আসছে। সবগুলা দোকান বন্ধ হয়ে যাওয়াতে বিপাকে পড়েছে। হাটহাজারীতে এরকম কি পরিমাণ দোকান আছে, কতগুলো মার্কেট আছে আপনাদের? আমাদের হাটহাজারীতে মোবাইল মার্কেট আছে যে মিনিমাম 20 থেকে 25টা। এর মধ্যে মোবাইলের দোকান আছে মিনিমাম 1,500 পুরা হাটহাজারীর অন্তর্গত। চৌধুরীহাট, আমানবাজার, সরকার হাট, এদিকে কাঠিরহাট পর্যন্ত। তো আমাদের আজকে সব মোবাইলের দোকান বন্ধ এবং আমরা বাধ্য হয়েছি এটা করতে আমাদের জনগণের স্বার্থে। অনেকে ভোগান্তিতে আছে ঠিক আছে, কিন্তু আমরা যেটা করতেছি বাংলাদেশের সকল জনগণের স্বার্থে করতেছি। এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়। যদি সরকারকে আমরা 57% ভ্যাট দিতে হয়, সেই 57% ভ্যাট জনগণকেই দিতে হবে, ঠিক কিনা? সেই 57% ভ্যাট দিয়ে জনগণকে ফোন কিনতে হবে। সেই ক্ষেত্রে আমরা আজকে যে ভোগান্তি হচ্ছে সেটার জন্য আমরা ক্রেতাদের কাছে দুঃখিত। তাদেরকে বুঝতে হবে এটা আমরা তাদের স্বার্থের জন্য করতেছি। তারাও আমরা চাইবো যে আজকে আমরা দোকানদার ব্যবসায়ীরা আসছি, আগামীতে হাটহাজারীর এবং পুরো বাংলাদেশের জনগণ আমাদের সাথে
ঐক্যবদ্ধ হবে এবং আমাদেরকে সহযোগিতা করবে। পরবর্তী প্রজন্ম কিন্তু অনেক কষ্ট হবে এটা নিয়ে। আমরা একটু আরো কিছু দোকান দেখাতে চাই। অনেকে ভাবতে পারে হয়তো কয়েকটা দোকান, আমি যদি দেখাই এটা হচ্ছে যে সবকটা, মানে এখানে এই যে সবগুলা দেখেন, সবগুলো এখানে দোকান, একটা দুইটা না, এটা অনেক বড় একটা মার্কেট। এরকম সিদ্দিক মার্কেট, ইদ্রিস আলী টাওয়ার, আশপাশের অনেকগুলো মার্কেট, এবং আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় তারা এখানে সবগুলা দোকান তারা এখানে কিন্তু বন্ধ রেখেছে। তো অনেক গ্রাহকরা এসে কিন্তু বিপাকে পড়েছে। তো আমরা একটু তাদের সাথে আরো একটু কথা বলতে চাই যে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিয়েছে তার বিপরীতে গ্রাহকরাও জানে না আসলে কি হতে যাচ্ছে, এই বিষয়গুলো জানে না। অনেক রেমিটেন্স যোদ্ধারা তারা কিন্তু এগুলা নিয়ে কিন্তু তারা স্ট্যাটাস দিচ্ছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। সরকারের এমনই সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা সকলের জন্য সুবিধা হয়। আপনি আমাদেরকে বলেছেন আপনি নাকি আপনার মোবাইল ঠিক করতে পারেন, কি সমস্যা একটু যদি বলতেন। এই মার্কেটের আবার উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, একটু আপনিও তো একজন গ্রাহক, কি সমস্যা একটু যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাটহাজারীবাসী সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আমার মেসেজ হচ্ছে, আমি নিজে একজন গ্রাহক। আমি কালকে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর শুনে তার জানাজা পড়তে পারি নাই বিদায় আমি জিয়ারত করতে গেছিলাম তার। সেখানে গিয়ে মাগরিবের সময় হয়েছে, আমি যখন উজু করতে গেছি মাগরিবের সময়ে আমার উজু করার সময় আমার মোবাইল দুটোটা পুকুরে পড়ে গেছে পানিতে। আমি উপরে উঠে গেছি উজু করে, দেখতেছি মোবাইল নাই এখানে, মোবাইল না দেখে পিছনে দেখি মোবাইল এখানে পানির মধ্যে মানে ভিজে গেছে। এরপর আমি এখানে আনার পরে ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমার মোবাইল দুটোটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এখানে এসে শুনতেছি আজকে নাকি বন্ধ এবং আজকের থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মোবাইলের। তাহলে 57% ব্যাট এটা কেন দিবেন সরকার? এবং সরকার যদি দেয় আপনাদের বিদায় বেলায় বাংলাদেশকে যন্ত্রণার মুখে বিভীষিকাময় অবস্থা করে যাবেন না। ঠিক আছে, আর একটা নির্বাচন হবে, যথাযথ যদি নির্বাচন হয় সব ঠিক থাকে তাহলে আর মাত্র 2 মাস আছেন আপনারা। এখানে এভাবে কর দিয়ে এভাবে ট্যাক্স দিয়ে মানুষকে জনজীবনে অতিষ্ঠ করবেন না। এখানে যারা প্রবাসীরা আছে তারা রেমিটেন্স যোদ্ধা সবাই। আমি এক সময় প্রবাসী ছিলাম। আজকে আপনার যদি বিমানবন্দরের কথা বলি, আমি 2006 সালে বিয়ে করতে আসি, সে সময় আমার একটা লাগেজ হেরে গিয়ে, মানে এটার নাম হচ্ছে 99 নম্বর লাগেজ, আমাকে একটা লাগেজের পর 3টা দিছে, কিন্তু আমার এখানে প্রায় 6-7 লাখ টাকা জিনিস ছিল। মানে ওই সময় এখন হলে তো প্রায় 10-15 লাখ টাকা হতো। আমি কিচ্ছু পাই নাই, কিচ্ছু পাই নাই, শুধু 28টার মতো সারা ছিল, স্বর্ণ ছিল, কিচ্ছু পাই নাই আমি। এরকম ভোগান্তি যাতে না হয়, বিমানবন্দরও না হয়, আমি সরকারের কাছে অনুরোধ। এবং এই 57% ব্যাট দিয়ে আমাদের ব্যবসায়ীদেরকে বিপদে ফেলাবেন না। এবং আমি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করব, আপনারা যারা আছেন আপনারা এখানে সেকেন্ড হ্যান্ড মাল বা 2 নম্বর জিনিস দিয়ে ক্রেতা সাধারণকে ঠকাবেন না। আমি সকলের ভালো চাই। আমি একজন ব্যবসায়ী নেতা হিসেবে আমি বলবো আপনাদের সাথে যাতে সরকারের একটা সমঝোতা হয়, আমাদের নেতৃবৃন্দের সাথে, আমাদের ব্যবসায়ীদের সাথে, আমাদের প্রতি যাতে জুলুম না হয় এটা সবসময় দেখবেন। এবং এর থেকে আমাদেরকে দেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সব ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে। আর যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্স কিন্তু পাবলিক দিতে হবে, ক্রেতা সাধারণকে দিতে হবে। এটা কোনো ব্যবসায়ী লোকসান দিবে না। আজকে দেখেন কতটা মার্কেট, সবগুলো দোকান বন্ধ। এখানে আমাদের এখান থেকে আপনারা মুক্ত করুন, আমাদের উদাত্ত আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শক। এবার আমরা কিভাবে বিষয়টা জানলাম, অনেক গ্রাহক যারা আছে আমাদেরও নিজেরও একটা ফোনের ডিসপ্লে সমস্যা হচ্ছে, ডিসপ্লে ব্লিঙ্ক করছে, সেজন্য এসে দেখলাম যে এই দুরবস্থা। তার মানে আজকে হাটহাজারীর অসংখ্য মোবাইল সার্ভিসিং নিতে আসা বা কোনো কারণে যদি কেউ মোবাইল কিনতে আসে তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আবু জাভেদ চৌধুরী, এই যে আপনারা একটা সিদ্ধান্ত নিলেন বা সেই সমস্যাগুলো আমরা শুনতে পেলাম, এটা কতদিন চলবে বা আপনারা সরকারের কাছে কি সুনির্দিষ্ট বার্তা দিতে চান একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে আলী ভাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আলী ভাইয়ের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে জানাতে চাই যে আপনারা সবাই অবগত আছেন, এটা বেশ কয়েকবার ধরে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট বিআরটিসি থেকে আমাদেরকে কোনো সুনির্দিষ্ট কোনো বার্তা দেওয়া হয় নাই। তারা বারবারই বলতেছে কি আমাদেরকে মানে কি 57% ট্যাক্স দিতে হবে এবং সেই 57% ট্যাক্স কার পকেট থেকে যাবে? আমার পকেট থেকে যাবে না, সেই 57% ট্যাক্স যাবে হচ্ছে জনগণের পকেট থেকে। কারণ আমি একজন ব্যবসায়ী, আমি কখনো লস দিয়ে বিক্রি করবো না প্রোডাক্টটা বিক্রি করবো যে কার কাছে? আমি জনগণের কাছে। এখন আমাদের একটা দাবি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ মোবাইল কমিউনিকেশন থেকে যারা আছেন তারা ঢাকায় অবস্থান করতেছেন এবং তাদের সাথে বিআরটিসির এখন একটা বৈঠক চলতেছে। সেই বৈঠকের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের দোকান বন্ধ রাখবো। কি বলেন? কারণ আপনারা এটা হতে পারে না যে আপনারা কয়েকজনের স্বার্থ রাখার জন্য আমাদের যারা এখানে আমরা ছোট ব্যবসায়ী আছি তাদেরকে আপনারা পেটের মধ্যে লাথি মারতে পারেন না।
কারণ আমরা ব্যবসা করতেছি কি, আমাদের হক টাকা দিয়ে আমরা ব্যবসা করতেছি। এখন এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে কিছু মানুষের কাছে ব্যবসাটা চলে যাবে এবং সেটা তারাই কি করবে, সিন্ডিকেট করে ব্যবসা করবে এবং আমরা কোনো কিছুতে কি করতে পারবো না, আর কথা বলতে পারবো না। আর এনইআর যে সিস্টেমটা বলতেছে, অনেকে জানেন না যে এনইআর সিস্টেমটা কি। এই সিস্টেমটা হলে আপনি যে এখন মোবাইলটা সেল করতে পারতেছেন সেটা তখন পারবেন না, কারণ আমার একটা মোবাইল আছে, আমি সেটা সেল করে আরেকটা ডিভাইস নিব, তখন আপনাকে সেটা আবার ডিরেজিস্ট্রেশন করতে হবে, সেটা আবার মালিকানা পরিবর্তন করতে হবে। এতগুলো সমস্যা কে ফেস করবে, কেউ ফেস করবে না। তো সেক্ষেত্রে আবার আপনি যখন এই মোবাইলটা যখন আপনার নতুন যখন প্রোডাক্ট আসবে তখন আপনি আর নতুন আপডেট করতে পারবেন না, কারণ কি জন্য, ওটা আপডেট করার জন্য আপনাকে আবার নতুন ভাবে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। তো আমি একজন মানুষকে আবার ট্যাক্স দিব এবং যে মোবাইলটা আছে আপনার সেটা হচ্ছে যে আপনি সেল করে যে একটা বাইসেলের মধ্যে যে একটা এক্সচেঞ্জ করবেন সেই এক্সচেঞ্জটা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের যে দাবি দাওয়াটা পুরো বাংলাদেশ থেকে যে দাবি দাওয়াটা, সেই দাবি দাওয়াটা হচ্ছে যে কি 57% ট্যাক্সটা যারা এখন 7% দিচ্ছে আমাদের সাথে এটা মিল রাখতে হবে এবং থার্ড পার্টিদেরকে লাইসেন্স দিতে হবে যে সবার সুবিধা অনুযায়ী যার যেটা প্রোডাক্ট তার অনুযায়ী সেই প্রোডাক্টটা নিবে। এবং এনইআর সিস্টেমটা যেটা আছে সেটার বিরোধিতা আমরা করতেছি না। কি জন্য করতেছি না, ওটা হচ্ছে সরকারের, যে সরকার নির্বাচিত সরকার আসবে, জনগণ এবং ব্যবসায়ীদের সাথে বসে তারপর তারা ডিসিশনটা নিবে। আপনি হুট করে 16 তারিখ এটা করে ফেলবেন, আমরা এতগুলো মানুষ পথে বসে যাব। এই যে আমাদের যে মোবাইল ডিভাইসগুলো যে এখন স্টকে আছে এগুলো আমরা কি করব, আপনাকে এগুলোকে আমরা সেল করতে পারবো? কখনোই সেল করতে পারবো না, কারণ কি জন্য সেটা আমরা ব্লক করে দিবেন। তো আমরা চাই না এটা সরকার আমাদের যে এখানে আমরা যে ডিসিশন আছে আমাদের সেন্টার থেকে বলা হয়েছে যে আজকে যদি কোনো ডিসিশন না হয় তাহলে আমাদের দোকান আমরা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ এবং হাটাজারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতেছি এবং জনগণের স্বার্থে করতেছি সেটা আমরা। তার জন্য আমরা ব্যবসায়ী বন্ধুরা যারা আছি আমরা সবাই মিলে জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জনগণ যেটা প্রবাসী বলতেছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা আসার সময় তার ছেলে একটা বায়না ধরে বা আমার জন্য একটা ফোন আনবেন, তার মেয়ে বলে আমার জন্য একটা ফোন আনবেন, সে ফোনটা আপনি চালাতে পারবেন সর্বোচ্চ 60 দিন। এরপরে গিয়ে আপনাকে আবার 57% কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তো একজন প্রবাসী কি তার এটা অপরাধ? সে আমাদের জন্য রেভিডেন্স পাঠাচ্ছে, তাকে আমরা কি সাধুবাদ জানাবো নাকি তাকে আমরা এটা শাস্তি দিচ্ছি? তো আমরা যারা এখানে ব্যবসায়ীরা আছি আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দোকান বন্ধ রাখবো, শাটডাউন। অসংখ্য ধন্যবাদ আলী ভাই। আমরা আরেকটু বিষয় জানতে চাই, সিদ্দিক মার্কেট দোকানদার, মোবাইল দোকানদার সমিতির আপনি সভাপতি আলাউদ্দিন ভাই, আপনার মার্কেটের পরিস্থিতি কি বা ওখানে কি চলছে একটু যদি বলতেন। আসলে আমরা যে সরকার যে তার কার্যক্রমটা নিয়েছে 16 ডিসেম্বর থেকে সকল যেগুলো আনঅফিসিয়াল মোবাইল সেট ওগুলো বন্ধ করে দিবে এবং এনইআর সিস্টেম দিয়ে চালু করবে। ওটার মাধ্যমে আমরা যে সকল ব্যবসাবৃন্দ আছি সবাই ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের সিদ্দিক মার্কেট এখন সম্পূর্ণ শাটডাউন এবং সব দোকান বন্ধ আছে। তো আমি মনে করি সরকার যদি এটা আমাদের প্রতি একটা দয়াবান হয়ে এবং আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে জেলা এবং ঢাকা ভিত্তিক, তারা বিআরটিসিতে এখন তারা বৈঠকে আছে, তাদের সিদ্ধান্ত যেটা হয় ওইটা আমরা মেনে নিব এবং আমরা চাই জনগণের যে ভোগান্তি সামনে আসবে, 1 লাখ টাকার একটা সেট যদি ক্রয় করতে হয় তাহলে 57,000 টাকা ব্যাট দিতে হবে এবং আমরা এখানে ফটিকছড়ি, হাটাজারি, রাউজান এবং আমাদের পুরো বাংলাদেশে 80% রেভিডেন্স আছে আমাদের রেভিডেন্স জুতা থেকে। ওরা যদি এখন যাদের প্রিয়জনের জন্য একটা মোবাইল নিয়ে আসতে চায় ওই মোবাইলটা তারা আনতে পারবে না এবং তারা যদি আনে ওই মোবাইলটা থেকে 57% যদি ট্যাক্স কাটা হয়, ওরা এটা সম্ভব না। এটা জনগণের দাবি, এটা যেন আমাদের সহনের পর্যায়ে আনা হয়, 10 থেকে 15% আনা হয়, এটা জনগণের দাবি। এবং EIR যেটা সিস্টেম চালু করছে ওইটা আমাদের নেতৃত্ব স্থানীয়রা, ওরা 1 বছর সময় চাইছে ওরা। আমি সরকারের দাবি জানাই আর 1 বছর সময় দিয়ে আমাদের যে মোবাইলগুলো স্টকে আছে ওইগুলো স্টক আউট হওয়ার পরে যদি এটা লিঙ্ক আপ দেওয়া হয় তাহলে আমরা সবাই সকলে উপকৃত হবে এবং সরকারের সাথে আমরা একত্র ঘোষণা করতে পারবো। এই বলে আমি আমার জানতে চাই আপনার মার্কেটে যারা ক্রেতা সাধারণ আসছে ওখানে মার্কেটের পরিস্থিতি কি দেখছেন? আমাদের মার্কেটে এখন অনেক ক্রেতা সাধারণ এসে ঘুরে যাচ্ছে, তারা সার্ভিস দিতে পারতেছে না, তারা মোবাইল হারাই গেছে, পানিতে পড়ে গেছে, মোবাইলের জন্য আসতেছে, তার মোবাইল নিয়ে না নিয়ে চলে যেতে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে, দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। আমরা কোভিড চেয়ারম্যান যে মোবাইল মার্কেট আছে আমাদের দাবি না মানা পর্যন্ত
প্রয়োজন হলে আমরা জনগণকে নিয়ে মাঠে নামবো এবং রাস্তা অবরোধ করব। সবাই বলেন করবেন কিনা? আমাদের দাবি না মানা পর্যন্ত প্রয়োজন হলে আমরা রাস্তা অবরোধ করব। তারপরও 57% বেড কমাইতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা একটু কবি চেয়ারম্যান মার্কেট, ওখানে যে অনেকগুলো মোবাইল দোকান হয়েছে ওখানকার পরিস্থিতি, আমরা তো অনেকগুলো দাবি শুনেছি, আপনার মার্কেটে যারা ক্রেতা সাধারণ আছে ওখানকার পরিস্থিতি কি একটু বলবেন? ধন্যবাদ আলী ভাই। আসলে সবাই যা বলছে সব মার্কেটের সমস্যা একই সমস্যা, পুরো বাংলাদেশে একই সমস্যা। গত 2-3 দিন ধরে কেন্দ্রীয়ভাবে যারা কমিটি আছে এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটা আমাদের সকল ব্যবসায়ী এবং যারা প্রবাস আছে তাদের জন্য করা হচ্ছে। সব কথা ওনারা বলেছেন। আমাদের কবি চেয়ারম্যান মার্কেটেরও সেম বন্ধ, সকল দোকানগুলো বন্ধ আছে, ক্রেতারা এসে ফিরে যাচ্ছে। আমাদের দুঃখ লাগতেছে, কারণ তাদের কাজগুলো আমরা করতে পারতেছি না নিয়মিত। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই, আমরা দাবি জানাই সরকারের কাছে যে 57% ভ্যাট ওটা কমিয়ে 10%-এর মধ্যে আনা হোক। আর আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে, প্রবাসী ভাইয়েরা যাতে তাদের সেট ঘরের জন্য যে আছে উপহারগুলো আছে এগুলো যাতে ফ্রি আনতে পারে আগের মতো আগে, কারণ আমাদের দেশটা আগেও চলেছে এই ছাড়া ট্যাক্স ছাড়া, এগুলো ট্যাক্স ছাড়া আমরা প্রবাসীদের জন্য জানাই যাতে তাদের মোবাইলগুলো ট্যাক্স ছাড়া আনতে পারে। আর আনঅফিসিয়াল সেটের ব্যাপারে যে সরকার পদক্ষেপ নিয়েছে এনআরআই যে সফটওয়্যারের ব্যাপারে, আমি মনে করি সেটা যেগুলো চুরিকৃত সেট হচ্ছে এগুলো ওই কাজে লাগানো হোক প্রশাসনকে দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশনের ব্যাপারে কোনো ফি না করার দাবি জানাচ্ছি পুরো আমাদের হাটাজারি কমিটি থেকে, কারণ এটা আমাদের দেশ গরিব রাষ্ট্র, এটা আমাদের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী এখানে যারা আছে, আমরা খুব কম ক্ষুদ্র ব্যবসার মধ্যে ব্যবসা করি। আমরা সরকারের কাছে সর্বোচ্চ আবেদন জানাচ্ছি যাতে 10%-এর মধ্যে সকল ব্যবসা আমরা সীমাবদ্ধভাবে করতে পারি, কারণ অন্যান্য যে বাংলাদেশে এই কোম্পানিগুলো আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারাও তো ব্যবসা করতেছে। তারা যেভাবে ব্যবসা করতেছে ওই উপলক্ষে আমাদের এই প্রবাসী ভাই যারা সেট আনবে অথবা যারা ব্যবসায়িকরা ব্যবসা করবে সেম রাজস্ব সরকারকে দিবে, ওইরকম একটা ব্যবস্থা করা হোক, আমি এরকম একটা দাবি জানাই। আমরা হাটাজারি বাজারের মোবাইল যারা দোকানদার করে ওখানকার যে একটা সমিতি আছে, এটা সাধারণ সম্পাদক মঞ্জু ভাইয়ের কাছে একটু জানাতে। মঞ্জুল ভাই, আপনার ওখানকার মার্কেটের পরিস্থিতি কি বা ক্রেতা সাধারণদেরকে কিভাবে আপনারা ম্যানেজ করছেন বা বুঝাচ্ছেন একটু বলবেন? ধন্যবাদ আলিবাগে। আসসালামু আলাইকুম। আমার দোকান হচ্ছে হাটাজারি বাজারের মধ্যে, ওই মেন বাজারে। ওইখানে আমরা সকাল দোকান সবগুলো বন্ধ রাখছি। আসলে সবাই কমিটির যারা সিদ্ধান্ত নিয়েছে এদের জন্য ইয়ে করছি। সকাল পর্যন্ত এখনো আপনার প্রায় 50 জন মতো উপরে মানুষ আসছে কাস্টমার। সেদেরকে বলছি যে আমরা আজকে সারাদিন দোকান বন্ধ রাখবো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। কাস্টমাররা আসলে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আমি আমার বড় ভাইরা যারা বলছে সবকিছু একমত পোষণ করতেছি। আমরা যেন সুস্থভাবে ব্যবসা করতে পারি, এই আপনার ট্যাক্স যেটা সহনীয় পর্যায়ে আনা যায়, এই দূর দাবি জানাচ্ছি। এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা একটু দক্ষিণ হাটাজারের দিকে যেতে চাই। আমন বাজার এলাকায় কিন্তু ওখানে অনেকগুলো মোবাইলের দোকান আছে। ওখানকার একজন প্রতিনিধি ইয়াসিন যুবরাজের কাছে জানতে চাই, আপনার এলাকার সর্বশেষ অবস্থাটুকু বলবেন। আমাদের বর্তমান এলাকার অবস্থা হচ্ছে আমাদের এখানে যতগুলো দোকান আছে সবগুলো বন্ধ, বর্তমানে শাটার ডাউন আজকে বেশ কয়েকদিন যাবত। যে পরিমাণ অবস্থা এখন 57% ট্যাক্স, এই ট্যাক্সটা দেওয়ার মতি এই ক্ষমতা কাস্টমারে রাখে বলে আমার মনে হয় না। 1 লাখ টাকার একটা মোবাইলে যদি 60,000 টাকা ট্যাক্স দিতে হয়, আবার এই মোবাইলটা পরবর্তীতে মানুষের সুবিধা থাকতে পারে, মানুষটা ফোনটা সেল করবে বা এক্সচেঞ্জের সুবিধাও খুঁজে। তো একটা মোবাইল চেঞ্জ করতে গেলে ওই মোবাইলটা আবার রেজিস্ট্রেশন করতে হবে, নাম ট্রান্সফার করতে হবে। যে জায়গায় একটা যদি এখন বর্তমানে একটা বাইক বা একটা কারের নাম পরিবর্তন করতে 30 রকমের দালাল ধরতে হয়, বিআরটিতে যায় হয়রানি হয়তো হচ্ছে। 50,000 টাকা কাজ 60,000 টাকা দিয়ে করতে হচ্ছে। এখন কি সরকারে চাচ্ছে কি আমরা এই একটা সামান্য একটা মোবাইল কিনে প্রতারণা হওয়ার জন্য তারপর আমরা বিআরটিতে ঘুরতে হবে, দালাল ধরতে হবে? ওরা কি দালালদের ইনকামের জন্য কি আমাদেরকে এই হয়রানিটা করতেছে? আর এখানে বড় কথা হচ্ছে কি, এখানে হয়রানি দোকানদারের কোনো আমি লস দেখতেছি না। কেন বলি, এখানে আমরা লোন নিয়ে বা ঋণ নিয়ে যে ব্যবসা করতেছি বা ধার করে ব্যবসা করতেছি, এখানে সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি প্রতি বছর ব্যাংক আমরা ব্যবসা করলে ব্যাংক ট্রানজাকশন করতেছি এবং কি আমরা এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডোনার করতেছি। এগুলো করতে গিয়ে আমরা মোবাইল ব্যবসা করতেছি, এখান থেকে আয় করতেছি ওই টাকার থেকে। আর বড় কথা হচ্ছে কি, এখানে জনগণের কষ্ট,
57% ট্যাক্স দিতে হবে যে জনগণের। এখানে দোকানদারের তো ওই টাকা দিতে হবে না। 1 লাখ টাকার মোবাইল আমি তখন 2 লাখ টাকা বিক্রি করবো আর কি, আমার তো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি জনগণের, এটা জনগণের বুঝতে হবে। আজকে আমি রাস্তায় নামছি, 15 ডিসেম্বরের পর যখন মোবাইলের প্রাইস বাড়তি হয়ে যাবে তখন দেখবেন জনগণ নামবে, তারপর বুঝবেন যে এই ইলেকশন কেমনে করবে। ইলেকশনের আগে যে এতগুলো হয়রানি হচ্ছে মানুষ, তখন ইলেকশনে তো হবে না। জনগণ যখন খেপে যাবে রাস্তায় নামবে। আজ আর আমি নামছি কেন জানেন? আমার পেটের কোথায়, আমার হয়তো বা ব্যবসা একটু কমে গেলে আমি আমার ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আপনি এখন যে আইফোন ইউজ করতেছেন, স্যামসাং S25 আলট্রা, গুগল পিক্সেল 9 প্রো, এগুলো তখন ইউজ করতে পারবেন। আপনার ইউজ করতে হবে আইটেল টেকনো, যেগুলো এখন বর্তমানে টাইসের মূল্যে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে বিক্রি হচ্ছে টাইসের মূল্যে আইফোন, টেকনো, আইটেল, এই কিছু সামান্য এই ব্র্যান্ডগুলা। যখন আপনি এখন বর্তমানে ইউজ করতেছেন আইফোন ব্র্যান্ড, সবার সাথে মিলেমিশে যখন আপনি ব্যবসা চলতে যাচ্ছেন, আপনার হাতে একটা হ্যান্ডসেট স্মার্টফোন খুব দরকার। এখন সরকারে চাচ্ছে আপনি ওটা ইউজ করতে পারবেন না, আপনার ওই আগের মতো টাইস মোবাইলগুলো বাটন মোবাইল ইউজ করতে পারবেন। আচ্ছা, যদি একটা স্মার্টফোনে যদি নাম রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে বটন মোবাইল একটা বারফোন মানে 1200 টাকা 1000 টাকা দামের মোবাইলেও কি নাম পরিবর্তন করতে হবে না? তখন অবশ্যই ওই মোবাইলে তো সেম আইমিআই ছাড়া তো মোবাইল হয় না। তাহলে আপনারা আবার চিন্তা করে দেখেন। এখন কথা হচ্ছে কি, আমরা আছি এখন রাস্তায়, এখন জনগণদের আমরা এটা জানাতে চাচ্ছি যে আমাদের কাস্টমার বা আমাদের যারা আছে, আমরা যাদেরকে সেবা দেওয়ার জন্য এত কষ্ট করতেছি, ওনারাও এসে আমাদের সাথে এই জিনিসটা প্রতিবাদ করুক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাউজান থেকেও আমরা একজন প্রতিনিধিকে পেয়েছি, একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি। আমি হাটদারি রিজ টাওয়ারের একজন ব্যবসায়ী। আসলে বর্তমানে আমাদের সাংবাদিক ভাই যে মোবাইলটা ইউজ করতেছে, হ্যাঁ, আমাদের এখানে 100 জনের আমাদের সবার কাছে তো বর্তমানে সবাই তো আইফোনে ইউজ করে। এখন সরকারি কর্মকর্তা যারা দেখবেন তাদের কাছেও আইফোন, তো তারাও তো অবৈধ সেট ইউজ করতেছে। যারা বলতেছে বন্ধ করে দে, বন্ধ করে, যে উপদেশটা বলতেছে ওনার হাতেও দেখবেন আইফোনই ইউজ করতেছে। এগুলাও কি ট্যাক্স দেওয়া হয় নাই, মানে অবৈধভাবে যেভাবে বলতেছে, ওরা যেভাবে অবৈধ বলতেছে ওই জিনিসটাও এভাবে আসতেছে। এবং 1 লাখ টাকার একটা সেট আমরা আনি বিক্রি করতেছি 1,01,000 টাকা। এখন আপনার 57% ট্যাক্স যখন যোগ হবে তখন 1 লাখ টাকার সেটটা 1,57,000 টাকা হবে। তখন আমরা 1,58,000 টাকা বিক্রি করবো। এখন যখন যেরকম 1 লাখ টাকা দিয়ে এনে 1,000 টাকা লাভ করতেছি, তখনই আমি 1,58,000 টাকা দিয়ে এনে 1,59,000 টাকা বিক্রি করবো। 1,000 টাকায় তো আমরা লাভ করতেছি। এখন আমাদের সমস্যা না, সমস্যা হবে কাস্টমারের জিনিসটা। কাস্টমার বা জনগণ যারা 1 লাখ টাকা 1,01,000 টাকা জিনিসটা পাচ্ছে, তখন 1,01,000 টাকা জিনিসটা পাবে না। তখন 57% মানে 57,000 টাকা বাড়াই দিয়ে কাস্টমারের কিনতে হবে। এখন আমরা যে আন্দোলনটা করতেছি, এটা শুধুমাত্র আমাদের না, এটা সকল কাস্টমারের, সকল জনগণের। আসলে এখন কেউ বুঝতেছে না, তারা মনে করতেছে শুধুমাত্র দোকানদারদের সমস্যা। এটা শুধুমাত্র দোকানদারদের সমস্যা না, এটা হচ্ছে সমস্ত জনগণের সমস্যা। আর এনআইআর সিস্টেম যেটা বলতেছে, এটা এখন এই পরিস্থিতিতে এখন চালু করা সম্ভব না। কারণ আমাদের দোকানদারদের যেগুলা স্টক আছে, কমসে কম আমাদেরকে 1 বছর সময় দিতে হবে। এই সময়ের ভিতর 1 বছর সময় দিতে হবে। আমাদের প্রতিনিধি দল এখন বিটিআরসি অফিসে এরা বৈঠক বসছে, ওরা দেখি এসে কি বলে। এরা যেটা বলে এটা সেন্ট্রালের উপরে আমরা নির্ভর করে ডিসিশন নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মোবাইল টেকনিশিয়ান যার কাছে অনেকে শিখতে আসেন এবং নিজেরাও সার্ভিস দেন, একটু অনুভূতি জানাবেন। ধন্যবাদ আলী ভাইকে। আসলে আমি বলতে চাচ্ছি, দেখেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে ট্রেনিং সেন্টার, এবং আমরা এখানে সার্ভিসিংও করিয়ে থাকি। এখন অনেক দোকান বন্ধ, যারা অনেকগুলো দূর দূরান্ত থেকে আমাদের কাছে সেবা নিতে আসেন, তারা আসলে এই সেবাটা পাচ্ছেন না এবং আমাদেরকে প্রতিনিয়ত ফোন করছেন। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে এবং বিগত দিনে কাজ শিখে গেছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের এখন দুরবস্থা। হ্যাঁ, এখন অনেকে দেখেন কাজ করতে পারছে না। তাইলে আমরা যেটা চাচ্ছি, বেকার সমাজকে কাজে নিয়ে আসা এবং উদ্যোক্তা হওয়ার জন্য আমরা তৈরি করতেছি। ওই সমাজটাকে এখন ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাচ্ছি এখান থেকে যে জিনিসটা আমরা জানাতে চাচ্ছি, আমি কয়েকটা বিষয়ের উপর আজকেও কথা বলছিলাম, সেটা হচ্ছে এখানে সাধারণ জনগণ হিসেবে আমরা যেটা বুঝি, আমি একজন টেকনিশিয়ান, আমি একজন ব্যবসায়ী, আমি একজন ভোক্তা, তিনটা আমরা একই ব্যক্তি। আমরা তিনটা বিষয়ের উপর রাখছি। এখন ভোক্তা হিসাবে আমার থেকে যে ট্যাক্সটা দিতে হচ্ছে, আবার ওই ট্যাক্সটা আমি আরেকজনের থেকে নিতে হবে।
নিতে হবে কিভাবে? আমার যদি আমি ব্যবসায়ী হিসাবে যদি আমি বলি আমার ওই টাকাটা আমি কার থেকে নিব? আমি সাধারণ জনগণ থেকে নিব, তাহলে একই ব্যক্তি দুইভাবে টাকাটা দিতে হচ্ছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে আমরা সার্ভিসিং এর যে বিষয়টা, এটা হচ্ছে আমরা বাংলাদেশটা যে পরিস্থিতিতে গেছে এখন মোবাইলের সেক্টরটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে, ওই জিনিসটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে নিত্য প্রয়োজন আছে ওইটার কাছাকাছি চলে গিয়েছে আমাদের মোবাইলটা। মোবাইল ছাড়া কোনো ব্যক্তি এখন বর্তমানে চলতে পারবে না এবং পারতেছে না। তাহলে জিনিসটা দেখেন, এখানে আমরা যে জিনিসটা চাচ্ছি বাংলাদেশকে আত্মনির্ভর করার জন্য যুব উন্নয়নের মাধ্যমে, ওই জিনিসটাকে এখন এই একটা ট্যাক্সের মাধ্যমে আমাদের এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর আমরা চাচ্ছি এই জিনিসটা যেন না হয়, যেন আমাদের এই সমাজটা নষ্ট না হয়, মানুষ আবার বেকার হয়ে না পড়ে এবং সবাই যেন ভোগান্তিতে না পড়ে, এই আশা রাখছি। এবং আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই ট্যাক্সটা সীমিত পরিসরে এনে আমাদের আমাদের কর্মক্ষম আমাদের দেওয়ার মতো করে সামর্থ্যের মধ্যে যেন এটা রাখে, এবং এটা নিয়ে যেন আমাদের আরো কোনো আন্দোলন না করতে হয় এবং আমাদের কোনো বিশৃঙ্খলা না করতে হয়, এবং এটা নিয়ে আমাদের যারা কাস্টমার আছেন তারা যেন ভোগান্তিতে না পড়তে হয়, এই আশা রাখছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা একটা কথা বলি, সরকার ট্যাক্স দ্বারা যা কিছু করুক না কেন, দিন শেষে গ্রাহককে দিতে হয়। এই দেশে একজন ফকিরকে, একজন ভিক্ষুককেও ট্যাক্স দিতে হয়। যে কোনো পণ্যের দাম বাড়াবেন, যে বিক্রেতা আছে কোনোদিন তার বাপের বিটা বিক্রি করে সেটা সে করবে কি রেশিও অনুযায়ী বাড়িয়ে দেবে। 5 টাকা তেলের দাম দাঁড়িয়েছে, ওই যাত্রী ভাড়া ওখান থেকে আদায় করে ফেলা হবে। যে কোনো পণ্য, এটা যেটা দেখা যায়, আপনি বাজার থেকে একটা ফোন নেবেন, বলছে 1,80,000 টাকা। আমার দেখা যাচ্ছে মিডল ইস্টে কত চলছে, যে ওখান থেকে আনলে কোন এক প্রবাসী ভাই আনলে হয়তো সেটা আরো একটু কম দিয়ে পাওয়া যায়, কম দিয়ে কিনে নিতে চায়। তো সরকার এমন কোন সিদ্ধান্ত না নেয় যেটা দিন শেষে ওই গ্রাহকদের উপর যায়, আর এই গ্রাহকরা যেন রাস্তায় না নামে। এখন যারা ক্ষমতায় আছেন, নিঃসন্দেহে কেউ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নেয়। তো আপনারা এমন কোন হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলেন না, সেই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হয়। আমি শুধু প্রবাসী ভাইদের একটা কথা বলি, আজ থেকে 5-7 মাস আগেও একজন প্রবাসী ভাই বিদেশ থেকে অন্য দেশে যাবেন, ওনার একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য মাত্র 500 টাকা সরকার চালান করতো আর কি, মানে সোনালী ব্যাংকে 500 টাকা দেবেন তো এটা হবে। কিন্তু হঠাৎ করে কাউকে কোনো কিছু না জানিয়ে একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সরকারি চার্জই করে দিচ্ছে 1,500 টাকা, মানে কারো কথা শোনার টাইম নাই। এই যে আপনারা যারা উপদেষ্টারা আছেন, আপনারা কার থেকে কথাবার্তা নিয়েছেন? পুলিশ ক্লিয়ারেন্স কাদের প্রয়োজন হয়? একজন প্রবাসী ভাইয়ের জন্য। আপনি 500 টাকার চালানটা 300 টাকা করবেন, আপনি হুট করে 500 টাকার চালানটা কোনো কাউকে জিজ্ঞেস না করে 1,500 টাকা করে দিবেন কেন? যাদের রেমিটেন্সের দেশ চলে তাদের উপর কেন এত জুলুম হবে? আপনি যত কিছু করেন না কেন, দিন শেষে কিন্তু গ্রাহকদের উপর যাবে। এই যে আজকে এই সব দোকানদার ভাইয়ের এখানে দাঁড়াইছে, আর ওখানে দোকানে দোকানে দেখেন 14 গোষ্ঠী উদ্ধার করে চলেছে যে আমার মোবাইলটা পাচ্ছি না, মোবাইলটা নষ্ট হচ্ছে, ঠিক করতে পারছি না। আর এদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলছে যে জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা দাবি আদায় করছি। তো এরা কি কথাগুলো বলছে, হয়তো বাংলাদেশে অনেক মানুষের, কারণ মোবাইল একদম ভিক্ষুকের কাছেও আছে। তো সরকার এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা জনবান্ধব সিদ্ধান্ত হয়, যেটা দেশের জন্য মানুষের জন্য উপকার হয়। হুটহাট করে এমন কিছু না করুক যেটার জন্য মানুষের ভোগান্তি বাড়ে। আমরা এখন ভাইয়ের কাছে আছি, আপনার ওখানে দোকান আছে, সর্বশেষ আপনি শেষ করবেন, কি দাবি দেওয়া আছে একটু বলবেন। ধন্যবাদ ভাই। আপনি জানেন, আমরা সবাই জানি বাংলাদেশ এবং বিদেশ যোগাযোগ মাধ্যম হচ্ছে মোবাইল। এই মোবাইলটা বাংলাদেশের অর্থনৈতিক দিকে একটু গুরুত্বপূর্ণ। যারা লিমিটেড যুদ্ধ আছে, আমাদের বাইরে যারা বিদেশ আছে, তাদের পরিবারের সাথে কথা বলে, তার দেশের সাথে কথা বলে, তাদের যে রেমিটেন্স আসে, তাদের তো আশা আছে তাদের পরিবার মোবাইল আনার, ওই মোবাইল তারা ব্যবহৃত হয়, তাহলে তাদের যে রেমিটেন্সটা আমাদের আমরা ওইখান থেকে বঞ্চিত হবো। আজকে আমরা দেখছি বিভিন্ন হাটাতে বিভিন্ন মার্কেটের লোক, আমি শুনেছি
বুদ্ধিজীবীরা আছে, ব্যবসায়ী আছে, জনগণ আছে, ভিতরে তিনজন বইয়ের একটা নিশান থেকে সহনশীল হল যেমন বন্ধ করে বিভ্রান্ত থেকে পড়ে যায়। এখন আজকে আলিবাগের মাধ্যমে হাড়ের এই সাধারণ মানুষ জানবে আসলে দুষ্টা কারার, এই দুষ্টা সরকার এই পদক্ষেপ থেকে আমি সামনে যে একটা নির্বাচন, এই নির্বাচন আগে জনগণ এই গণমাধ্যম নিয়ে এটা পারে সেই জন্য সরকার তাদের দাবিগুলো তো মেনে নেয়। আমরা কাছে ব্যবসায়ী আমরা আশা করি এই সরকার 2 মাস তাদের সময় আছে, যদি নির্বাচন সরকার ক্ষমতায় আসে তারা বসে করবে সিদ্ধান্ত নিয়ে মানুষকে বিভ্রান্ত করা সরকারের কোন অধিকার রাখে না, কারণ নির্বাচিত সরকার নয়। আমি আশা করবো সরকারকে তারা এখান থেকে সরে এসে তাদের যে যুক্তিসঙ্গত দাবিগুলো তারা মেনে নিয়ে অতি শিগগিরই তাদের প্রতিনিধি সাথে বৈঠক বসে তাদের যে বক্তব্য এসেছে তারা রাজপথে নামবে, যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যাবে, তখন বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। এটাই সম্পূর্ণ সরকারকে নিতে হবে। সরকারকে আমি বলতে অনুরোধ করবো সামনে শেষ নির্বাচন সামনে থেকে আপনারা ওই সিদ্ধান্ত যাবেন না। ইনশাআল্লাহ আমরা আশা করি একটি সুরাহ আসবে এবং ব্যাগটা আপনাদের কমাতে হবে, মাল নির্বাচন ব্যাগকে কমাতে হবে। যে ব্যাগ ছিল 7%, 7% করেন ওইটার মধ্যে আসে বিশেষ করে আপনি দেখেন ব্যাগ বন্ধ করে আরো ভালো হবে, যেন সবাই মোবাইল তারা সবাই যেন মোবাইল ব্যবহার করে। একটি গণমাধ্যম যেন এটা সরকার ট্যাক্স দিচ্ছে, বিআরটিসি থেকে ট্যাক্স নিচ্ছে এবং বিভিন্ন মোবাইল থেকে সরকার ট্যাক্স নিচ্ছে, আপনারা নিচ্ছেন নেওয়ার পরে আপনারা এভাবে সিদ্ধান্ত কেউ কুট করে নিচ্ছেন, আপনাদের সিদ্ধান্ত কে বলছে এটা নিলে আপনি সরকার বাংলাদেশের মানুষকে বিপদ সৃষ্টি করবেন না। সরকারকে ধন্যবাদ। আপনাদের আন্দোলন যুক্তিসঙ্গত, আমরা আন্দোলনের সাথে আমরা ব্যক্তি সমিতি আমি পোষণ করছি।